সভাপতি অধ্যাপক সুপ্রসূদ, আমার সহবক্তা শ্রী শিলাদিত্য সেন এবং দীর্ঘদিনের অগ্রজ বন্ধু, এখানে উপস্থিত অন্যান্য সহকর্মীবৃন্দ, গবেষক, ছাত্রছাত্রী, মানবেন্দ্রদা আমার বক্তব্যের একটা চমৎকার প্রেক্ষাপট রচনা করে দিয়ে গেছেন। তার কারণ হলো যে আমি মৃণাল সেনের তৃতীয় পর্যায়ের ছবি অর্থাৎ 1980 দশকে মূলত তিনি যে ছবিগুলো নির্মাণ করেছেন এবং 90-এর শুরু, সেই ছবিগুলোর বিষয়ে কিছু কথা বলব। মৃণাল সেনের চলচ্চিত্র দুনিয়াকে আমরা মোটামুটিভাবে 3টে পর্বে ভাগ করে থাকি। একটা পর্ব 55 থেকে মানবেন্দ্রদা বলেছেন ভুবন সোমের আগে পর্যন্ত, আর ভুবন সোম থেকে 70-এর দশকের ছবিগুলো মৃণাল সেনের দ্বিতীয় পর্যায়ের কাজ। তারপর আকালের সন্ধানে 1979 বা 80, সেখান থেকে মৃণাল সেনের তৃতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে। 70-এর দশক অবশ্যই মৃণাল সেনের চলচ্চিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দশক, কারণ এই দশকের ছবিগুলোর মধ্যে মৃণাল সেন তার নিজের চলচ্চিত্রের বিশিষ্ট যে আঙ্গিক সেটা আবিষ্কার করতে পারছেন এবং 70-এর দশকে যে রাজনৈতিক চলচ্চিত্র কিভাবে তৈরি করতে হয় বলা যেতে পারে মৃণাল সেন তার একটা উৎকৃষ্ট উদাহরণ, মডেল আমাদের ভারতীয় ছবিতে। বিশ্ব চলচ্চিত্রে মৃণাল সেন রাজনৈতিক চলচ্চিত্রকার হিসেবে একেবারে প্রথম সারি চলচ্চিত্র। কিন্তু মৃণাল সেনকে তো শুধুমাত্র 70-এর দশক দিয়ে বুঝতে চাওয়াটা ঠিক নয়, কারণ তার পরের দশকগুলো যেখানে ধরা যাক রাজনীতি আর বিশেষ নেই, রাজনীতি আর থাকছে না। বিপ্লবী রাজনীতি 70-এর দশকে ভিয়েতনামকে কেন্দ্র করে তৈরি হয়েছিল, যে রাজনীতি সর্বন বিশ্ববিদ্যালয়ের যুব সমাজের আন্দোলনের মধ্যে দিয়ে তৈরি হয়েছিল, সেই রাজনীতি আমাদের দেশেও নকশালপন্থী আন্দোলন এবং বিভিন্ন বামপন্থী আন্দোলনের মাধ্যমে তৈরি হয়েছিল। তা কিন্তু আস্তে আস্তে স্তীমিত হয়ে আসছে। এখন যখন রাজনীতি স্তীমিত হয়ে আসছে, তখন মৃণাল সেন কিভাবে তাকে দেখছেন বা বুঝছেন, সেটা আমার বক্তব্যের প্রধান বিষয়, সেটা আমি বলার চেষ্টা করব। একটা কথা মনে রাখতে হবে, মৃণাল সেন কিন্তু সবসময় একজন সমকালীন চলচ্চিত্রকার, যিনি তার চারপাশে যা ঘটছে, তার সমকালে যা ঘটছে, সেই সমকালকে নিয়ে তার চিন্তা, তার চলচ্চিত্রের বিষয়ও সেই সমকালকে ধরে। ফলে এমন একজন চলচ্চিত্রকার যিনি সমকালকে দেখতে চান, তিনি অবশ্যই তার চারপাশে যখন দেখছেন রাজনীতি স্তীমিত হয়ে আসছে, জোর করে তিনি একটা বিপ্লবী রাজনীতি তার চোখে টেনে আনছেন না, বরং তিনি একটু অন্তর্মুখী দৃষ্টিপাত করার চেষ্টা করছেন তার 1980 দশকের ছবি। মৃণাল সেনের 70-এর দশকের ছবি এবং 80-র দশকের ছবির মধ্যে বিভিন্ন বিষয়েই পার্থক্য লক্ষ্য করা যায়। আখ্যান নির্মাণ, গল্প নির্বাচন, অভিনেতা অভিনেত্রী নির্বাচন এবং ক্যামেরার স্টাইল, এমনকি ফ্রেমিংয়ের মধ্যেও বিশেষ কিছু পার্থক্য আমরা দেখতে পাই। একটা বড় কারণ হলো মৃণাল সেন স্বয়ং একটা সময়ের পর বলছেন যে তিনি একটু ইন্ট্রোস্পেক্টিভ হতে চান। 70-এর দশকে তিনি যে রাজনীতি দেখেছেন এবং সমকালীন যে রাজনীতিকে তুলে ধরেছেন, সেই রাজনীতি কিন্তু আস্তে আস্তে মৃত্যু হচ্ছে। কিন্তু তথাপি বলা যায় যে বৈপ্লবিক রাজনৈতিক ক্রিয়াকলাপ অনেকটাই স্তব্ধ হয়ে আসছে, যদিও পশ্চিমবঙ্গে একটা পট পরিবর্তন হচ্ছে, বামফ্রন্ট সরকার তৈরি হচ্ছে, তবু বৈপ্লবিক রাজনৈতিক ক্রিয়াকলাপ কিন্তু আস্তে আস্তে স্থিমিতই হচ্ছে। 70-এর দশক মুক্তির দশক যারা ঘোষণা করেছিল তারা সেই অর্থে নেই। কলকাতার রাজপথ এবং কলকাতার পাড়া তাদের চরিত্র বদলাচ্ছে। এই পরিবর্তনটা মৃণাল সেনকে একটা অন্যরকম ছবি নির্মাণে বাধ্য করছে। সেই ছবিতে 70-এর দশকের খুব জীবন্ত, তার্কিক, বাস্তব আর স্বাভাবিকভাবেই উপস্থিত থাকছে। 80-র দশকের ছবি গতির দিক থেকেও
মন্থন রায় চলছে। আপনারা ইন্টারভিউর কতগুলো অংশ দেখলেন, দেখি পরিষ্কারভাবে বুঝতে পারছেন তাই ঠিক এক ধরনের তার্কিক ছবি, যে ছবি একটা তর্ক উত্থাপন করে গল্প বলার চেয়ে বড় কথা, ছবিটা করতে চাইছিলেন 70-এর দশকে। এবং ইন্টারভিউ দেখে বুঝতে পারছেন ছবিটার গতি বেশ দ্রুত, একটা দ্রুত গতিতে চারপাশের ঘটনাগুলো ঘটছে। 80-এর দশকের ছবিগুলোয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই গতি, তার লয়টা ধীর হয়ে আসছে, মন্থর হয়ে আসছে। কেন না, মধ্যবিত্ত জীবনের দিনগত পাপক্ষয়ের মধ্যে দিয়ে মৃণাল সেন দেখার চেষ্টা করছেন 80-এর দশকের বাস্তব। তার ছবিতে তুলে ধরা বাস্তব 70-এর দশকে ছিল বহির্মুখী, এখন 80-এর দশকে তা হয়ে গেল অনেকটা অন্তর্মুখী। আকালের সন্ধান এবং খণ্ডহর এই ছবি দুটোর কথা যদি এই পরিপ্রেক্ষিতে ভাবা যায়, তাহলে আমরা লক্ষ্য করব ছবি দুটিতে ক্যামেরা নামক মাধ্যমের প্রতি মৃণাল সেন যেন একটা সন্দিগ্ধ দৃষ্টিপাত করছে। আকালের সন্ধানে ফিল্ম মেকিং কোম্পানির দলবল একটা আকালের খোঁজে পশ্চিমবঙ্গের একটা গ্রামে গিয়ে বুঝতে পারছে যে বর্তমান আর 1943-এর অতীত যে সময় মন্বন্তর হয়েছিল তার মধ্যে কোনো মিল নেই, অথচ আকাল একটা বিশেষ রূপে, দারিদ্র ক্ষুধার একটা বিশেষ রূপে থেকে যাচ্ছে। তথাপি ক্যামেরা বাস্তবের সঙ্গে প্রকৃত যোগাযোগ করতে ব্যর্থ হচ্ছে। এই ফিল্ম মেকিং কোম্পানি তারা একটা সময় বলছে যে আর ফিল্ম করতে পারছে না, ফিল্মটা দাঁড়াচ্ছে না কিছুতেই, আমরা ফিরে আসি। এই যে ক্যামেরা ব্যর্থ হচ্ছে, মৃণাল সেন এই ব্যর্থতাটাকে বলা যেতে পারে আমাদের সামনে আছে। 70-এর দশকের ছবিগুলোতে আমরা দেখেছি মৃণাল সেনকে অবলীলায় প্রবল উৎসাহে ইন্টারভিউ এবং কলকাতা 71-এ ক্যামেরার সঙ্গে বাস্তবের নৈকট্য স্থাপন করেছে। একটা বিশ্বাস সেখানে মৃণাল সেনের মধ্যে কাজ করছে। ঘটমান বাস্তব এবং ক্যামেরায় তোলা ছবির মধ্যে একটা সংযোগ স্থাপিত হতে পারছে। ক্যামেরা সেখানে মিছিলের একজন হয়ে উঠছে অনায়াসে। ইন্টারভিউ ছবিতে কে কে মহাজনের ক্যামেরা আমরা লক্ষ্য করছি বাস্তবের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। বাস্তবতা, চারপাশে ঘটে যাওয়া ঘটনাবলী এবং ক্যামেরায় তোলা তার ইমেজের মধ্যে একটা নিকট সম্পর্ক স্থাপন করা সম্ভব হচ্ছে। কলকাতা 71, ইন্টারভিউ, পদাতিক, কোরাস, এই 70-এর দশকের এই ছবিগুলো দেখলে বোঝা যায় যে চলচ্চিত্রকারের এই বিশ্বাসটা খুব দৃঢ় রয়েছে তার নিজের মধ্যে, যে ক্যামেরা ও বাস্তবতা একটা জায়গায় মিলিত হতে পারে, সিনেমা বাস্তবের দলিল হয়ে উঠতে পারে। ক্যামেরার প্রতি বিশ্বাস এবং প্রত্যয় ভেঙে পড়ছে আকালের সন্ধানে এবং খণ্ডহর ছবিতে। এই দুটি ছবিতেই ক্যামেরা নামক মাধ্যমটির প্রতি যেন একটা অনাস্থা প্রকাশিত হচ্ছে মৃণাল সেনের দিক থেকে। ক্যামেরা ব্যর্থ হচ্ছে আকালের সন্ধানেতে লোকেশনে আকাল রেকর্ড করতে, ঠিক সেরকম খণ্ডহর ছবিতে ক্যামেরা তথা ক্যামেরাম্যান নাসিরুদ্দিনের সমস্ত প্রতিশ্রুতি একটা ফাঁকা আওয়াজ এবং তো সর্ববতী ব্যর্থতায় পর্যবেসিত হচ্ছে। সমস্ত প্রতিশ্রুতি অবিশ্বাস এবং সন্দেহের বাতাবরণে ঢেকে যাচ্ছে, যার চূড়ান্ত পরিণতি এক ধরনের বিষাদ। এই বিষাদের মধ্যে কোথাও কি ক্যামেরার ব্যর্থতায় পর্যবেসিত হওয়ার জন্য মন খারাপ এবং হতাশা রয়ে যাচ্ছে না? মৃণাল সেনের 80-এর দশকের ছবিগুলো দেখলে কিন্তু দেখা যায় যে 70-এর দশকের মৃণাল সেন যেমন খুব উজ্জ্বল, ভীষণ অ্যাক্টিভ, 80-এর দশকের ছবিগুলো কিন্তু মন খারাপ করে দেওয়া ছবি। খণ্ডহর আকালের সন্ধানের ছবিতে মৃণাল সেনের ক্যামেরা যেন বুঝতে পারছে ঘটমান বাস্তবের সঙ্গে পথ হাঁটা এবং বাস্তবের সঙ্গে ইমেজের মিলন ঘটানোর যুগ শেষ। যেন ক্যামেরা বা সিনেমা আর বাস্তবের মধ্যে একটা অবিশ্বাস ও সংযোগহীনতা প্রকাশিত হচ্ছে, একটা অসম্ভাব্যতা জন্ম নিচ্ছে। কিছু জিনিস আর যেন সম্ভব হবে না। চালচিত্র ছবিটা থেকে একটা সহজ উদাহরণ দেওয়া যেতে পারে। চালচিত্র আরও অনেকভাবে হয়তো ব্যাখ্যা করা যায়, কিন্তু একটা বিশেষ দিক আমি নির্দেশ করতে চাইছি। ছবির প্রধান চরিত্র যুবক অঞ্জন দত্ত, সে আসলে একটা লেখার বরাত পায়, একটা খবরের কাগজের এডিটরের কাছে সে একটা লেখার বরাত পায়, যে লেখাটা সে লিখবে তার চারপাশের বাস্তব অভিজ্ঞতা থেকে। ছবির শেষে আমরা দেখি লেখাটা সম্ভব হচ্ছে, সে চেষ্টা করে কিন্তু বোঝে লেখাটা আর হবে না। একেবারে পারিবারিক ক্ষেত্রে তার মার রান্নাঘর থেকে ইজবানি উঠোন পর্যন্ত যেসব ঘটনা ঘটছে সেগুলোর উপর নির্ভর করে সে লেখাটা লিখতে চেয়েছিল, কিন্তু লেখাটা আর হয়ে উঠল। এই যে হয়ে না,
এই যে বাস্তব আর প্রতিরূপায়নের মধ্যে একটা অসম্ভাব্যতার দূরতিক্রম ব্যবধান তৈরি হয়, তা আমাদের বুঝিয়ে দেয় যে 70 দশকে যেভাবে মৃণাল সেন বাস্তব আর তার প্রতিরূপায়নের মধ্যে সংযোগ স্থাপন করতে পারছিলেন, তার নতুন পরিস্থিতিতে সম্ভব নয় বলে তিনি মনে করছেন। সেটাই প্রতিফলিত হচ্ছে এইসব ছবিগুলোতে। 80 দশকে তারপরের ছবিগুলির মধ্যে একদিন প্রতিদিন, একদিন আচানক, খারিজ, মহাপৃথিবী এবং অন্তরীণ দেখলে খুব পরিষ্কার বোঝা যায় মৃণাল সেনের ন্যারেটিভ স্ট্র্যাটেজি বা আখ্যান নির্মাণ কৌশলে একটা বড় বদল ঘটছে। উপরোক্ত ছবিগুলির প্রত্যেকটিতে আমরা দেখি একটা অস্বাভাবিক কিছু ঘটছে, একটা অ্যাক্সিডেন্টাল মোমেন্ট, যার ফলে আখ্যানের সংকট বা ক্রাইসিস তৈরি হচ্ছে। সেই সংকটটা ঘিরেই ফিল্মটা আবর্তিত হতে চাইছে, দেখতে চাইছে ও ব্যাখ্যা করতে চাইছে একটা অন্তর্মুখীন মধ্যবিত্ত বাস্তবকে। যেমন একদিন প্রতিদিনে চাকুরিরতা একটি মেয়ের রাতে বাড়ি না ফেরা, একদিন অচানকে প্রবীণ অধ্যাপকের এক বিকেলে বাড়ি থেকে বেরিয়ে অন্তর্হিত হয়ে পড়া, অন্তরীণে টেলিফোনে হঠাৎই যোগাযোগ ঘটে যাওয়া অঞ্জন দত্ত এবং ডিম্পল কাপাডিয়া অভিনীত চরিত্র দুটির মধ্যে। এগুলো থেকেই, এই অ্যাক্সিডেন্টাল মোমেন্টগুলো থেকে কাহিনীর মধ্যে সংকট তৈরি হচ্ছে। আর খারিজে পালান নামক বালক ভিত্তিক ঘটনাক্রমে অস্বাভাবিক মৃত্যু, যা আসলে আখ্যানে সংকট মুহূর্ত তৈরি করছে। এই যে অস্বাভাবিক কিছু ঘটনা যে চারপাশে ঘটে যাওয়া আমাদের দৈনন্দিনতার অংশ নয়, এরকম কিছু 70-এর দশকের ছবিগুলোতে কিন্তু ছিল না, বা বলা যায় একেবারেই অনুপস্থিত ছিল। ইন্টারভিউতে রঞ্জিত মল্লিকের চাকরি না পাওয়া খুব অস্বাভাবিক কোনো ঘটনা নয় বেকারত্বের যুগে। কলকাতা 71-এর অন্তিম সিকোয়েন্সে ধরা যাক, সে সময়কার কলকাতায় একটি 20 বছরের বিপ্লবী যুবকের পুলিশের গুলিতে শহীদ হয়ে যাওয়ার মধ্যে এমন কিছু ঘটনাচক্র ছিল না। তা ছিল না শহরের ঘটমান বাস্তব থেকে বিচ্ছিন্ন একটা অ্যাক্সিডেন্টাল মোমেন্ট। এমনকি পদার্থের বিপ্লবী চরিত্রটির গোপন আস্তানায় লুকিয়ে থাকা এবং পার্টি নেতৃত্বের প্রতি মনে প্রশ্নের উদয় হওয়া, এও ছিল সে সময়ের রাজনীতি এবং বাস্তবতার একেবারে জীবন্ত অংশ। কিন্তু 80-র দশকে তার পরের ফিল্মগুলিতে আখ্যানের সংকটটা তৈরি হচ্ছে সম্পূর্ণ একটা অস্বাভাবিক ঘটনার মধ্যে। আমরা একেবারে শেষের পর্বের ছবি মহাপৃথিবীতেও আমরা দেখতে পাচ্ছি এইরকম একটা ঘটনা, যে পরিবারের মায়ের আত্মহত্যা, একটা অস্বাভাবিক মৃত্যু, একটা দুর্ঘটনা পরিবারের সব সদস্যদের একটা আত্মসমীক্ষার দিকে এবং অপরাধ বোধের দিকে ঠেলে দিচ্ছে। কাহিনীতে সংকট এখান থেকে শুরু হচ্ছে। শুধু এটুকুই নয় যে তাকে একটা কল্পিত সংকট আরোপ করতে হচ্ছে, তারই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এই সব ছবিগুলোতে লোকেশনের সংখ্যা কমছে, আর আউটডোর কমছে, ইনডোর বাড়ছে। 70-এর দশকের ছবির অনেকগুলো অংশই কলকাতার রাস্তায় তোলা। কলকাতার রাস্তা মৃণাল সেনের কাছে খুব পছন্দের জায়গা হয়ে উঠছে। 80-র দশকের ছবিগুলোতে কিন্তু আমরা দেখছি যে মৃণাল সেন ক্রমাগত ইনডোরের দিকে চলে যাচ্ছে, আউটডোর ক্রমাগত কমে আসছে। ক্যামেরার মুভমেন্ট হয়ে উঠছে অনেক বেশি ধীর গতির। খুব স্বাভাবিকভাবেই একটা রাস্তায় যে মুভমেন্টটা করা যায় ক্যামেরার, একটা ঘরের ভিতরে সেই মুভমেন্টটা করা যায় না, অর্থাৎ ক্যামেরার গতি ধীর হয়ে আসছে। এমনকি পদাতিক যে ছবিটায় বেশিরভাগ অংশটা মূল চরিত্রের একটি ফ্ল্যাটের মধ্যে বন্দী থাকা, সেখানেও এরকমটা কিন্তু ঘটছে না। 70-এর দশকের ছবি বলেই ঘটছে না। সেখানে যেন ক্যামেরা ধৃতিমানের মতোই ছটফট করছে রাস্তায় বাইরের জগতে বেরিয়ে আসতে। অথচ 80-র দশকের ছবিতে কেবল অন্তর্মুখী তাই নয়, সে ক্রমাগত একটা ছোট লোকেশনে নিজেকে আবদ্ধ করে রাখছে। খারিজ 1982 সালের একটা ছবি। এই ছবিতে আমরা দেখতে পাই অনেক বেশি করে মধ্যবিত্ত গার্হস্থ্য বলয় বা ডোমেস্টিক স্পেসের উপস্থিতি। সেখানেই টানাপোড়েন গড়ে ওঠে, আর ছবিটার ক্রাইসিস বা সংকট উপস্থিত হয় যখন পালান মারা যায় দুর্ঘটনার ফলে। এই ছবিতেও মাঝে মধ্যে দু একটি শটে শহর দেখা যায়, কিন্তু সেই শহরের চিত্র একটু খেয়াল করলেই বোঝা যায় অন্যরকম। সেটা 1970-এর দশকের মৃণাল সেনের ছবি কলকাতা শহর নয়। এই শহরটা যেন কেবলই নৈর্ব্যক্তিক একটা ভূগোল এবং একটা ডেমোগ্রাফি। সেখানে কিছু ঘটে না, সে রাজনীতি নিরপেক্ষ নিউট্রাল স্পেস। 80-র দশকের ছবিগুলিতে কলকাতার রাস্তাঘাট খুব কম দেখা যায়
যতটুকু সেখানে দ্রুতগতির ট্রাফিক চলছে, সেখানে গাড়ি, বাস, ট্যাক্সি চলছে, কিন্তু এই শহরের সঙ্গে, এই রাস্তার সঙ্গে, কলকাতার পথঘাটের সঙ্গে যেন মিছিলের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। শহর যেন কতকগুলি অর্থহীন দৃশ্য, শ্রাব্য ইমেজ মাত্র হয়ে উঠেছে। খারিজ ছবির দ্বিতীয় অংশ থেকে, অর্থাৎ যখন থেকে পালানের বাবা এসে পৌঁছয় অঞ্জন সেন ও মমতা সেনদের বাড়িতে, আমরা দেখি যে একটা ক্রমবর্ধমান অস্বস্তি তৈরি হচ্ছে। কারণ ছবিটা আমাদের দেখায় পালানের বাবার দৃষ্টির সামনে অঞ্জন দত্ত বারবার তার চোখ সরিয়ে নিচ্ছে, এবং ফলে দুজনের মধ্যে কোনো রকম অর্থবহ সংযোগ অসম্ভব হয়ে পড়ছে। আমরা খারিজ ছবির গল্পটা যদি একটুখানি মনে করি, রমাপদ চৌধুরীর লেখা গল্প, সেখানে একটি বাল্যবৃত্ত মধ্যবিত্ত দম্পতির বাড়িতে কাজ করতে আসে, এবং একদিন সে প্রবল ঠান্ডা থেকে বাঁচার জন্য উনুনের পাশে রান্নাঘরে সব জানলা দরজা বন্ধ করে শুয়েছিল, এবং কার্বন মনোক্সাইড পয়সনিকে সে মারা যায়। পরদিন তার বাবা আসে তার ছেলের মৃতদেহ নিতে। তো এই হচ্ছে গল্পটা, যেখানে অঞ্জন দত্ত এবং মমতা সেন, যাদের নাম ছবিতে অঞ্জন সেন এবং মমতা সেন, তারা প্রবল অস্বস্তিতে পড়ছে। এবং আমরা দেখতে পাচ্ছি ছবির শেষ দিকে চলচ্চিত্র আসলে কেবলমাত্র কতগুলো ইমেজ নয়, মনে রাখতে হবে চলচ্চিত্র দৃষ্টিপাতের শিল্প। চরিত্রগুলো একে অপরের দিকে কিভাবে তাকায়, ক্যামেরা কিভাবে তাদের দেখাকে দেখায়, সেটা গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাই যে অঞ্জন সেন, মমতা সেন এরা কিছুতেই পালানের বাবার সামনে মুখ তুলে তাকায় না, বারবার তাদের দৃষ্টি ঘুরিয়ে নেয়। অর্থাৎ এই একটা মধ্যবিত্ত দৃষ্টি এবং পালানের বাবা, যে কিনা গ্রামের একটা দরিদ্র পরিবার থেকে এসেছে তার ছেলেকে শহরে কাছে, এদের দুজনের দৃষ্টিপাতে কখনো কোনো মিল হয় না, মেলে না তাদের দৃষ্টি। এটা খুব আশ্চর্যভাবে মৃণাল সেন অস্বস্তিটা তৈরি করেন দুটো চরিত্রের মধ্যে। এই যে সংযোগহীনতা, এটাকে কিন্তু লক্ষ্য করতে হবে। আসলে 80-র দশকের ছবিতে ক্রমাগত মৃণাল সেন যখন বুঝতে পারছেন যে মধ্যবিত্ত জীবন এবং নিম্নবিত্ত জীবনের মধ্যে কোনো রকম সংযোগ আর গড়ে ওঠা সম্ভব নয়। অথচ 70-এর দশক অন্যরকম ছিল, সেখানে যেন একটা বৈপ্লবিক পরিস্থিতির মধ্যে মধ্যবিত্ত ডিক্লাস হওয়ার চেষ্টা করেছে। আর সে কারণেই 70 দশকের ছবিতে আমরা দেখতে পাবো মিছিল আর স্লোগানের রাজপথ, আমরা দেখতে পাবো পুলিশ ও বিপ্লবী যুবার সংঘাত, আমরা দেখতে পাবো বামপন্থী শ্রেণী রাজনীতি। অথচ যে বৃত্তগুলো বা পরিসরগুলোর মধ্যে দিয়ে একটা সংযোগ করতে পারে মধ্যবিত্ত এবং প্রলেতারিয়েত ক্লাসের মধ্যে, তা 80-র দশকে অনুপস্থিত হয়ে যাচ্ছে। সেই শ্রেণী ঐক্যের ও শ্রেণী সংযোগের বার্তা 70-এর দশকের ছবিতে যাচ্ছিল কখনো ডিসকোর্সের মাধ্যমে, অর্থাৎ ধারাভাষ্য, গ্রাফিক্স, ডকুমেন্টারি ফুটেজ, মন্তাজের মাধ্যমে, অথবা কখনো চরিত্রগুলোর অ্যাকশন বা ডায়লগের মধ্যে। মৃণাল সেন 80-র দশকে ক্রমে বুঝতে পারছিলেন যে পরিবর্তিত পরিস্থিতিতে তার সম্ভব নয়। সেই দশক, সেই সময়টা অতিবাহিত হয়ে গেছে, আর সেই সংযোগ সম্ভব নয়, তার ভবিষ্যৎ সম্ভাব্যতাও ক্রমে ক্ষীণতর হয়ে আসছে। খারিজে আসলে এটাই ধীরে ধীরে প্রকাশিত হতে থাকে। বিশেষত খারিজের শ্মশানের দৃশ্যগুলো এখানে মনে রাখার মতো। পালানকে সৎকারের জন্য নিয়ে যাওয়া হয়েছে, সেখানে উপস্থিত অঞ্জন সেন ও তার মধ্যবিত্ত প্রতিবেশীরা, আর উপস্থিত পালানের বাবা হারান ও তার গুটি কয়েক বন্ধু আত্মীয়। মাঝে আমরা দেখি শ্মশানের পুরনো প্রাচীন রাত্রে কয়েকটা দেওয়াল লিখন। চিতার আবছা আলোয় আমাদের চোখে ধরা পড়ছে সমীর, তোমায় আমরা ভুলছি না, ভুলবো না, তমাল তোমার আত্মত্যাগ বৃথা হতে আমরা দেব না, ইত্যাদি। বোঝা যাচ্ছে এই বিপ্লবী স্লোগানগুলো বিগত দশকের। আশ্চর্যজনকভাবে এটাও বোঝা যাচ্ছে যে এই স্লোগানগুলো যেন আজ একটা অর্থহীন শব্দগুচ্ছ ছাড়া আর কিছু নয়। হারানরা সেদিকে তাকায় না, অঞ্জন সেনরাও তাকায় না তেমনভাবে, তবে খেয়াল করে সম্ভবত দেওয়ালের গায়ের এই লেখাগুলো মনে হয় অঞ্জনের মনে একটা অজানা আশঙ্কার জন্ম দেয়, মনে তার মুখ দেখে তাই মনে হয়। খারিজ ছবিতে পালানের বাবা হারানের মতো একটি চরিত্র এবং তার ব্যথাতুর অথচ শান্ত দৃষ্টি আমরা দেখতে পাই ছবির শেষ তৃতীয়াংশে। সে দৃষ্টির প্রকৃত অর্থ কি, তা অঞ্জন সেনদের মতো মধ্যবিত্তের কাছে পরিষ্কার নয়, আমাদের মতো মধ্যবিত্ত দর্শকের কাছেও তার মানে পরিষ্কার নয়। খারিজ পরবর্তী ছবিগুলিতে জেনেসিস বাদ দিয়ে আমরা মধ্যবিত্ত জীবনের বাইরে থেকে দেখা কোনো দৃষ্টির উপস্থিতি
প্রায় দেখতেই পাচ্ছি না। মৃণাল সেন যেন অনুভব করেন সময় যত যাচ্ছে ততই মধ্যবিত্ত আসলে একটা নিজের শ্রেণীর মধ্যে আবদ্ধ গোষ্ঠীতে পরিণত হচ্ছে। সামাজিক ও মানসিকভাবে সে আক্ষরিক অর্থে গেটেড কমিউনিটি হয়ে উঠছে। মধ্যবিত্ত মরাল ফ্রেমওয়ার্ক, মধ্যবিত্ত সামাজিক বৃত্তের বাইরে ভাবার ও কাজ করার কোনো ক্ষমতা এমনকি মধ্যবিত্ত যুব সমাজের মধ্যেও আর নেই। কলকাতা শহরটাও যে শহর তাকে ভিয়েতনাম, সাংহাই, সরবর্ন আর বিশ্ব বিপ্লবের সঙ্গে যুক্ত করেছিল, সেই শহরটা ক্রমাগত তার কাছে অর্থহীন হয়ে পড়েছে। অন্তরীণ ছবির প্রথম দৃশ্যটা দেখলে সে কথা বোঝা যায়। অন্তরীণ সন্তাসান বান্ডর একটা গল্প থেকে নেওয়া। এমনকি স্বেচ্ছা নির্বাসনে অঞ্জন দত্ত, অন্তরীণ ছবিতে একই স্বেচ্ছা নির্বাসনে অঞ্জন দত্ত তার লেখায় বলছে, ছবির প্রথম দিকে যেটা আছে, পাহাড় দেখেছি, তেপান্তরের মাঠ দেখেছি, কিন্তু এইরকম অন্তহীন শূন্যতা দেখিনি। অথচ চৌকার ডিমলে হট্টগোলের শহর, শুধুই হট্টগোল। যে শহরটা মৃণাল সেনের কাছে একদা ছিল এলডোরাডো, সেই শহরটা এখন শুধুই হট্টগোলের শহর। খারিজের মতো অন্তরীণেও আমরা দেখি হয় উঁচু ফ্ল্যাটের ছাদ থেকে টপ শটে দেখা পুরের শহরের ভূগোল, অথবা কদাচিৎ ফাঁকা পিচ রাস্তায় দ্রুতগতিতে ছুটে যাওয়ার গাড়ি। একটা শূন্যতা এবং অর্থহীনতা এ শহরের একদা জীবন্ত পথঘাটকে গ্রাস করেছে। ঔপনিবেশিক আমলের প্রাচীন জমিদার বাড়ি যেখানে অঞ্জন দত্ত অবস্থান করছে, সেখান থেকে অত্যাধুনিক নব্য উচ্চবিত্তের ফ্ল্যাট বাড়ি যেখানে অন্য চরিত্র ডিম্পল কাপাডিয়ার চরিত্রটি অবস্থান করছে, সবখানেই একটা হাঁ করা শূন্যতা। হট্টগোলের শহর আসলে শূন্যতা এবং একাকিত্বের কতগুলো ছোট ছোট দিক মাত্র। অঞ্জন দত্ত বলে, আমি এখানে কিছু খুঁজে বেড়াচ্ছি। অন্যদিক থেকে টেলিফোনে প্রশ্ন হয়, কি খুঁজে বেড়াচ্ছি? অঞ্জন দত্ত উত্তর দেয়, ক্ষুধিত পাশা। অন্তরীণ মূলত সংলাপ নির্ভর ছবি, কারণ দুটো চরিত্র দুপ্রান্তে রয়েছে টেলিফোনের, তারা কেউ কাউকে চেনে না, তারা কেউ কাউকে দেখেনি কখনো, ফলে টেলিফোনের সংলাপ নির্ভর একটা ছবি। কিন্তু যেভাবে দুটি লোকেশন ও তার স্থানিক বৈশিষ্ট্য মৃণাল সেন রচনা করেন, তাতে একটা শূন্যতার বোধ কেবল কাজ করে না, সঙ্গে একটা অনুপস্থিতির বোধও তৈরি হয়। একটা পুরনো উপনিবেশিক সামন্ততান্ত্রিক বাড়ি এবং নব্য উচ্চবিত্তের বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মধ্যে মাঝখানের শহরটা প্রায় অনুপস্থিত। যাও বা তা আসে, তা দুঃস্বপ্নের মধ্যে নিয়ে আসে। যুবতী একটা স্বপ্ন দেখে, একটা ভয়ানক দুঃস্বপ্ন। ধাবমান ট্যাক্সির মধ্যে থেকে ভেসে আসছে একটি মেয়ের আত্মস্বর। রাতের শহরের রাস্তায় ছুটে আসছে একটা অ্যাম্বুলেন্স বা দমকলের গাড়ি। তার তীব্র সাইরেনের শব্দে রাতের শহরের নিস্তব্ধতা খান খান হয়ে যাচ্ছে। কলকাতা শহর মৃণাল সেনের ছবিতে দুঃস্বপ্ন হয়ে কখনো দেখা দেয়নি পূর্বে। 70 দশকের কলকাতায় যখন হত্যা, রক্তপাত, লাঠি, গুলি, জেলে রাজনৈতিক বন্দীদের উপর নির্মম অত্যাচার, তখনও কিন্তু শহরটাকে ঘিরে দুঃস্বপ্ন আসেনি কোনো ছবিতে, বরং উল্টোটা এসেছে। তা এলো 1993 সালের একটা ছবিতে, যখন শহরটাতে আপাত শান্তি বিরাজ করছে, তার আর কোনো বিপ্লবী ভবিষ্যৎ নেই। তাই মৃণাল সেনের কাছে এই শহরটাকে আপাতত মৃত বলে মনে হচ্ছে। অঞ্জন দত্ত অভিনীত চরিত্রটি একসময় ফোনে বলে, আমি আপনাকে ঠিক বুঝতে পারি না। অন্যদিক থেকে উত্তর আসে, বুঝতে পারেন না? একটুও না। এখানে আমি একটা তুলনা করতে চাই পদাতিকের সঙ্গে। সেই ছবিতেও ধৃতিমান চ্যাটার্জি যে ফ্ল্যাটে আশ্রয় নিয়েছিল তা এলিট মহিলার ফ্ল্যাট। প্রাথমিকভাবে ধৃতিমানের সঙ্গে মহিলার বিশেষ কোনো সংলাপ তৈরি হয় না, কিন্তু একে অপরের সঙ্গে অবশ্যই একটা সংযোগ তৈরি করতে পারে। একজন পলাতক বিপ্লবী এবং একজন উচ্চকোটির মহিলা কিন্তু বিপ্লবী আন্দোলনের প্রতি সহানুভূতিশীল, কারণ তার ভাই সুদূর পাঞ্জাবের অশান্ত প্রকারে বিপ্লবী প্রচেষ্টায় নিহত হয়েছে পুলিশের গুলিতে। একটা সংযোগের সূত্র পদাতিকে মৃণাল সেন তৈরি করেন বিপ্লবী রাজনীতিকে ঘিরে। অন্তরীণে তারা সম্ভব নয়, সেরকম কোনো বাস্তবের সূত্র 80 দশকের অবশিষ্ট নেই। তাই এই দুই মানুষ, এক যুবা পুরুষ এবং অন্য এক যুবতী মহিলা, যারা একে অপরের সঙ্গে টেলিফোনে কথা বলতে চায়, তারা কথা বলে, কিন্তু আসলে তারা দুটো ভিন্ন দিক। শুধু টেলিফোন সংলাপটুকুর বাইরে আর কোনো সংযোগ গড়ে ওঠা সেখানে সম্ভব নয়। তার আগের ছবি মহাপৃথিবী, অন্তরীণের আগের ছবি, কেন এই সংযোগহীনতাকে
একটা সর্বাত্মক রূপ দেয়। সেখানে আখ্যান শুরু হয় দুর্ঘটনাক্রমে একটা সংকটের মুহূর্ত থেকে, মায়ের আত্মহত্যা। তিনি, সেই মা, বলা যেতে পারে সেই সংসারের শেষ প্রতিনিধি ছিলেন, যিনি তার মধ্যম সন্তান বুলুর বিপ্লবী প্রচেষ্টায় আত্মাহুতি দেওয়ার কথাটা মন থেকে কখনো মুছে ফেলতে পারেননি। তাহলে কি বুলু বা তার বিপ্লবী বন্ধুদের সমস্ত আত্মবলিদান বৃথা হয়ে গেল? তারা কি ব্যর্থ স্বপ্নদর্শী ছিল মাত্র? এই প্রশ্ন মহাপৃথিবীর কেন্দ্রীয় প্রশ্নে পরিণত হয়। একটা বর্তমান এবং একটা অতীতের মধ্যে সেখানে যেন যোগসূত্র ছিন্ন হয়ে গেছে, যেন তারা একে অন্যের মুখোমুখি দাঁড়িয়ে আছে, কিন্তু অতীত সেখানে পরাজিত বর্তমানের হাতে। আমরা দেখতে পাই বার্লিন ওয়াল ভেঙে পড়ার দৃশ্য। আর আখ্যান আমাদের দেখায় বুলুর পুলিশের গুলিতে নিহত হবার 20 বছর আগের সেই রাত্রির কথা। সংসারের মধ্যে বাকি 4টি চরিত্রের টানাপোড়েন চলতে থাকে। একটা বাড়ির মধ্যে এ ঘর থেকে ও ঘর, এই দরজা থেকে ওই দরজার ফ্রেম, যেন একটা গোলক ধাঁধার মতো ঘুরতে থাকে চরিত্রগুলো। তারা বিষণ্ণ, তারা অনুতপ্ত, তারা অপরাধ বোধে দীর্ণ, তারা কনফিউজড, তারা নিজেদের অবস্থান পরিষ্কার বুঝতে পারে না। আর ইউরোপে যা ঘটে চলেছে, অর্থাৎ বার্লিন ওয়ালের পতন, তার সঙ্গে তাদের সংযোগের মাধ্যম হয় টাইম ম্যাগাজিন এবং টিভির পর্দা। পদার্থকে দেখা ফ্রন্টিয়ার পত্রিকা যেন পৃথিবীর, ফ্রন্টিয়ার পত্রিকা থেকে মহাপৃথিবীতে টাইম ম্যাগাজিন, এই জার্নিটা দেখা। ফ্রন্টিয়ার আমরা জানি সমস্যার সম্পাদিত একটা পত্রিকা, যে পত্রিকা 70-এর দশকের বিপ্লবী প্রচেষ্টাকে নির্ভীকভাবে তুলে ধরেছিল, যখন আর সকলে আপোষ করেছে সমস্যার করেন। আর টাইম ম্যাগাজিন 1930-এর দশক থেকে বলা হয় পৃথিবীর সবচেয়ে প্রতিক্রিয়াশীল পত্রিকা, যে পৃথিবীর যে কোনো ধরনের বিপ্লবের বিরুদ্ধে তাদের লেখা লিখে। পদাতিকে আমরা দেখি ফ্রন্টিয়ার ম্যাগাজিন বাংলা বেশ নয়, আর মহাপৃথিবীতে আমরা দেখি যে তারা বার্লিন ওয়ালের পতনের খবর করছে টাইম ম্যাগাজিন। এই যে জার্নিটা রয়েছে, লক্ষ্য করা যে তিনি বুঝতে পারছেন যে পুরনো স্বপ্নগুলো নেই, সময় বদলে গেছে, ইতিহাসের মৃত্যু ঘটেছে। একটা অসম্ভব দম চাপা অবস্থার মধ্যে দিয়ে মহাপৃথিবী ছবির কাহিনী এগোতে থাকে। হয়তো অজানা অব্যাখ্যাত প্রশ্নগুলোর কিছু উত্তর পাওয়া সম্ভব হতো, মায়ের ডায়েরিটা পড়তে পারবে, কিন্তু সে ডায়েরি আর এদের কারো পড়া হয় না। আমরা যারা দর্শক তাদেরও জানা হয় না কি ছিল মায়ের এই ডায়েরিতে লেখা। সেই ডায়েরি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যেন কিছু কথা উচ্চারণের অতীত হয়ে গেল, সেগুলো আর ভাষায় ব্যক্ত হবে না কোনো দিন। যেন ভাষা, সংযোগ, অভিব্যক্তি এসবের সমাপ্তি ঘটছে। অখণ্ড দুঃসহনীয়তা। গুড বাই ল্যাঙ্গুয়েজ। গুড বাই ল্যাঙ্গুয়েজ গোদারের একটা ছবি চলবে। মনে হয় মহাপৃথিবীর শেষটা দেখে মনে হয় যেন আর কোনো সংযোগ সম্ভব নয়, আর কোনো ভাষা নেই যে ভাষায় ব্যক্ত করা যায় 70-এর দশক। ধন্যবাদ ধৈর্য ধরে শোনার জন্য। আমি অনেকটা জিনিস পড়েছি, ফলে অত্যন্ত আপনারা বিরক্ত হয়েছেন এবং বড় হয়েছেন, বুঝতে পারছিলাম। তাই আমার সামান্য প্রচেষ্টা